দর্শক আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি ওমা কুন্ডু। আর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ অব্যাহত, সারা দেশে 4 জনের মৃত্যু। হিটস্ট্রোক থেকে বাঁচতে বেশি বেশি পানি পানের পরামর্শ চিকিৎসকদের। 5 দিনের সরকারি সফরে থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির 11 বছর ভুক্তভোগী ও নিহতদের স্বজনেরা এখনো পায়নি যথাযোগ্য বিচার ও ক্ষতিপূরণ। এবং মাদারীপুরের আড়িয়াল খানাদের ভাঙন ঠেকাতে নৌবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত হচ্ছে স্থায়ী বেড়িবাঁধ। সুবিধা পাবেন ভাঙন কবলিত 5 ইউনিয়নের লক্ষাধিক মানুষ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে মাই টিভির বুধবারের নিয়মিত আয়োজন নগর দর্পণ। এবারে বিস্তারিত। দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। তীব্র গরমে অসুস্থ হয়ে সারা দেশে আরও 4 জনের মৃত্যু হয়েছে। আবহাওয়া অফিস বলেছে বুধবার দিনের তাপমাত্রা সামান্য বেড়ে তাপপ্রবাহ আরও ছাড়তে পারে। বৃষ্টির তেমন সম্ভাবনা না থাকায় মাসের বাকি দিনগুলোতেও তাপমাত্রা ও গরমের অনুভূতি কম বেশি একই রকম থাকতে পারে। তবে তাপমাত্রা আরেকটু বাড়লেও সামনের দিনগুলোতে অতি তীব্র তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা কম। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে গতকাল মঙ্গলবার দেশের 6 বিভাগ ও আরো কয়েকটি জেলার ওপর দিয়ে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে। রাজশাহী, পাবনা, খুলনা, বাগেরহাট, যশোর ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে। দর্শক, গাজীপুর থেকে আবহাওয়া পরিস্থিতির খবর জানাচ্ছেন প্রতিনিধি চঞ্চল খান। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে কয়েকদিনের টানা গরমে কিন্তু মানুষের জীবন অনেকটাই নাবিশ্বাস হয়ে উঠেছে। বিশেষ করে রাজধানী লগোয়া গাজীপুরে কিন্তু শিল্প দৃশ্যলেখা, এখানে প্রায় 40 থেকে 45 লক্ষ মানুষের বসবাস। সার্বিক পরিস্থিতি গাজীপুরে বর্তমানে এখনকার যে তাপমাত্রা সেটি প্রায় 38 ডিগ্রি সেলসিয়াসের মতো। সার্বিক পরিস্থিতি এখানকার যে মানুষ রয়েছে তারা কিন্তু এই গরমে নাবিশ্বাস অবস্থা। বিশেষ করে নিম্নের মানুষ যারা প্রতিদিন তাদের দৈনন্দিন কাজে বের হতে হয় তাদের অবস্থা অনেকটাই কিন্তু এই গরমে অতিষ্ঠ হওয়ার মতো অবস্থা। বিশেষ করে মানুষ যে বাইরে বের হবে তার কিন্তু স্বাভাবিক একটা অবস্থা এখন পর্যন্ত গাজীপুরে নেই। বিশেষ করে আমরা কথা বলেছিলাম স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে, তারা যেমনটি জানিয়েছেন এই গরমে কিন্তু ঘরের ভিতরে থাকার পরামর্শ দিয়েছেন। বিশেষ করে গাজীপুরের শহীদ আহসানুল্লাহ জেনারেল হসপিটাল এবং তাজউদ্দিন মেডিকেল কলেজে কিন্তু এই গরমে শিশু এবং বৃদ্ধদের সংখ্যা কিন্তু বেশি দেখা যাচ্ছে। সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত গাজীপুরে যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তা মানুষরা অনেকটাই কিন্তু এই গরমের নাবিশ্বাস অবস্থা এবং চরম ভোগান্তির মধ্যে রয়েছে। সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত বলতে গেলে গাজীপুরে যে এই গরমে টানা কয়েকদিন তাপমাত্রা চলছে তা অনেকটাই কিন্তু জনজীবন স্থবির হয়ে পড়েছে। এই ছিল গাজীপুর থেকে গরমের তাপমাত্রার সর্বশেষ তথ্য আমার কাছে। চঞ্চল, আপনাকে ধন্যবাদ। চলে যাচ্ছি পরের সংবাদে। সাতক্ষীরার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ, এতে দৈনন্দিন কার্যক্রমের পাশাপাশি ব্যাহত হচ্ছে কৃষি উৎপাদন। গত কয়েকদিনে সাতক্ষীরায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40.3 ডিগ্রি সেলসিয়াস। এদিকে তীব্র গরমে পানি শূন্যতা ও হিটস্ট্রোক থেকে রক্ষা পেতে প্রচুর পরিমাণ বিশুদ্ধ পানি পানের পরামর্শ চিকিৎসকদের। প্রতিনিধি ফয়জুল হক বাবুর তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। বৈশাখের শুরু থেকে গরমের তীব্রতা হঠাৎ বেড়ে যাওয়ায় সাতক্ষীরায় গত কয়েকদিন ধরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ফলে অসহনীয় কষ্ট বেড়েছে শ্রমজীবী মানুষের। কেউ কেউ তীব্র গরমের হাত থেকে রেহাই পেতে আশ্রয় নিচ্ছেন শহরের বিভিন্ন গাছের নিচে। প্রচণ্ড এই গরমে কাজ করতে না পেরে বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। এত গরম, গরমে মানুষ তীক্ষ্ণ হয়ে যাচ্ছে, কোনো কাজ কাম করতে পারছে, কিছু করতে পারছে না। এই গরমে ইজি বাইকে উঠতেছে সব, আমাদের ভ্যানে উঠতেছে না, আমরা কি করব? এদিকে তীব্র তাপদাহে পানি স্বল্পতার কারণে ব্যাহত হচ্ছে কৃষি উৎপাদনও। ফলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে কৃষকরা। অতিরিক্ত তাপ পড়তেছে, যার কারণে আমাদের ঘেরের পানি গরম হচ্ছে,
মাছ অক্সিজেন ফেল করছে, মাছ মারা যাচ্ছে। পানি এত পরিমাণ গরম হচ্ছে যে পানিতে হাত পর্যন্ত দেওয়া যাচ্ছে না। তাপদাহে কৃষকদের বিভিন্ন পরামর্শের পাশাপাশি কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে বলে জানালেন সদর উপজেলার এই কৃষি কর্মকর্তা। বিভিন্ন যে সবজি আছে সেইগুলোতে নিয়মিত সেচ প্রদান করে এই তীব্র থেকে ফসলকে রক্ষা করার জন্য কৃষি বিভাগ কৃষকদেরকে প্রতিনিয়ত পরামর্শ দিয়ে দিতে এবং তাদের পাশে আছে। প্রচণ্ড এই গরমে পানি শূন্যতা ও হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেন সাতক্ষীরা সদর হাসপাতালের সিভিল সার্জন। এই ধরনের ক্ষেত্রে পানি না খেয়ে রোদে কাজ করলে এবং অতিরিক্ত পরিশ্রম করলে হিট স্ট্রোকের সম্ভাবনা থাকে। মোটামুটি এইগুলো যদি আমরা একটু মেনটেন করি তাহলে হিট স্ট্রোকের পরিমাণ কমে যাবে। তারপরে যদি সমস্যা হয় স্বাস্থ্য কেন্দ্রগুলো তো আছেই। বিগত 13 বছরের মধ্যে এবছর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাতক্ষীরায়। আরও কয়েকদিন এমন পরিস্থিতি থাকতে পারে বলে জানান সাতক্ষীরা আবহাওয়া অফিসের এই কর্মকর্তা। সাময়িকভাবে যখন বৃষ্টি হবে হয়তো তখন একটু কমবে তাপমাত্রা, কিন্তু পরেই আবার তাপমাত্রা বেড়ে যাবে আর কি। 2009 সালে সাতক্ষীরা জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 40.8 ডিগ্রি সেলসিয়াস। দীর্ঘ 13 বছর পর এবছর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40.3 ডিগ্রি সেলসিয়াস। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। 5 দিনের সরকারি সফরে থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সকাল 10টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। স্থানীয় সময় দুপুর 1:30 ব্যাংককের ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটির অবতরণের কথা রয়েছে। সফরকালে থাইল্যান্ডের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এছাড়া জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন ইউএন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিকের 80তম বহুপক্ষীয় অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সফরকালে থাইল্যান্ডের সঙ্গে সহযোগিতা বাড়াতে দুই দেশের মধ্যে একটি চুক্তি, 3টি সমঝোতা স্মারক ও একটি আগ্রহপত্র সইয়ের সম্ভাবনা রয়েছে। শুক্রবার থাইল্যান্ডের গভর্নমেন্ট হাউসে দুই দেশের প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় বৈঠক করবেন। কক্সবাজার জেলায় কত রোহিঙ্গাকে ভোটার করা হয়েছে তার তালিকা চেয়েছেন হাইকোর্ট। আগামী 6 জুনের মধ্যে কক্সবাজারের জেলা প্রশাসক, নির্বাচন কমিশন সহ 3 জনকে এই তালিকা আদালতে দাখিল করতে বলা হয়েছে। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে কক্সবাজারের ঈদগাহ ইউনিয়নের 38 রোহিঙ্গাকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে গতকাল 23 এপ্রিল স্থানীয় ভোটার মোহাম্মদ হামিদুর রহমানের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সিদ্দিক উল মিয়া একটি রিট দায়ের করেন। বাংলাদেশের পোশাক শিল্পে দুর্ঘটনার ইতিহাসে সবচেয়ে বড় ট্র্যাজেডির নাম সাভারের রানা প্লাজা। দীর্ঘ 11 বছরেও ভুক্তভোগী ও স্বজনেরা পায়নি যথাযোগ্য বিচার ও ক্ষতিপূরণ। নিহতদের স্মরণে এখনও রানা প্লাজার সামনে আহাজারি করেন স্বজনরা। দোষীদের শাস্তি, ভুক্তভোগীদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবি এখনও তাদের মুখে। প্রতিনিধি আনোয়ার হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। বাংলাদেশের পোশাক শিল্পের কালো অধ্যায় 2013 সালের 24 এপ্রিল রানা প্লাজা ধসের ভয়াবহ ঘটনায় 1138 জন শ্রমিক নিহত এবং 2438 জন আহত অবস্থায় উদ্ধার করা হয়। এক দশক পার হয়ে 11 বছর পড়লেও থামেনি স্বজনদের কান্নাও। দুর্ঘটনার দিন স্মরণ করে ঘটনাস্থলে আলোকচিত্র প্রদর্শনী আয়োজন করা হয়। নিহতদের স্মরণে এসে ঘটনার সাথে জড়িতদের শাস্তি ও ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ভরণ পোষণ না পাওয়ায় হতাশ নিহতের স্বজনরা। এতে দাঁড়াইলে আমার কাজ দিবে না, তো আমি কি করে খাবো? আমার তো কোনো আর্থিক অবস্থা নাই। রান্নার শাস্তি চাই, কিন্তু রান্নার শাস্তি তো হইতেছে না। আত্মীয় স্বজন মারা গেছে, তাদের কোনো বিচার পাইনি। আমরা মানুষের দুয়ারে দুয়ারে ঘুরি, কিন্তু আমরা চাই আমাদের পুনর্বাসন, আমাদের ক্ষতিপূরণ, আমাদের সুচিকিৎসা, খুনিদের শাস্তি, এটাই আমার দাবি। যারা মারা গেছেন বা যারা এখনো ইনজুরি হয়ে বেঁচে আছেন তাদের যে প্রাপ্তিটা এখনো পায়নি। রানার যে শাস্তিটা হওয়ার কথা সেটা এখনো হয়নি, এবং তাদের সরকার বাদী হয়ে রানার বিরুদ্ধে একটা ব্যতিক্রম ধর্মী একটা বিচার করা উচিত। বিচার দীর্ঘায়িত হওয়া ও উপযুক্ত ক্ষতিপূরণের জন্য পুরনো আইন বদলেরও দাবি জানান পোশাক শ্রমিকদের অধিকারের দাবি জানানো সংগঠনগুলো। আমাদের শ্রমিকদের জন্য আমরা ভিক্ষা না, আমরা অধিকার চাই। একটা শ্রমিক যখন বেঁচে থাকলে সে আজীবন কাজ করে আজীবন ইনকাম করতো, এর জন্য তাকে এক জীবন সমান ক্ষতিপূরণ দিতে হবে। যে ক্ষতিপূরণের আইন আছে আমরা মনে করি সেটা যথেষ্ট না। 13 সালে সেটা ছিল 1 লাখ থেকে 1.5 লাখ, এখন 2 লাখ থেকে 2.5 লাখ। আমরা মনে করি এটা মোটেই যথেষ্ট না এবং সম্মানজনক না। আমরা মর্যাদাপূর্ণ ক্ষতিপূরণের আইন চাই। রানা প্লাজা ধসের ঘটনায় বিচার দ্রুত সম্পন্ন এবং বর্তমান বাজার মূল্যে ক্ষতিপূরণ দেওয়া হোক, এমনটাই প্রত্যাশা ক্ষতিগ্রস্ত ও তাদের পরিবারের সদস্যদের। ইলিয়াস কমল, মাই টিভি।
মাদারীপুরের আড়িয়াল খাঁ নদের ভাঙন ঠেকাতে 222 কোটি টাকা ব্যয়ে নৌবাহিনীর তত্ত্বাবধানে স্থায়ী বেড়িবাঁধ নির্মিত হচ্ছে। প্রকল্প শেষ হলে সুবিধা পাবেন ভাঙন কবলিত 5 ইউনিয়নের লক্ষাধিক মানুষ। সে আনন্দে আত্মহারা পাড়ের বাসিন্দারা। প্রতিনিধি মাসুদুর রহমান সরদারের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন এসএম হামিম। মাদারীপুরের শিবচরের আড়িয়াল খাঁ নদের ভাঙন ঠেকাতে 222 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে স্থায়ী বেড়িবাঁধ। এরই মধ্যে 6.5 কিলোমিটারের বাঁধ নির্মাণ কাজের 80% শেষ হয়েছে। প্রকল্পের কাজ শেষ হলে সুবিধা পাবেন ভাঙন কবলিত 5 ইউনিয়নের কয়েক হাজার মানুষ। ভবিষ্যতের কথা ভেবে এখনই আনন্দে আত্মহারা পাড়ের বাসিন্দারা। পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে এখানে বেড়িবাঁধ দেওয়ার কারণে এখন আল্লাহ নামে নদী ভাঙ্গা ফিরে গেছে। নদী ভাঙ্গা বন্ধ হয়ে যাচ্ছে, এই কারণে ওই সামনে একটা ব্রিজ হইতেছে, মানুষের এলাকার উন্নত হবে। আগে খুব কষ্টে ছিলাম, নদীতে ভেঙে নিয়ে যেত গা। এখন নদী যে বেড়িবাঁধটা হয়েছে, বেড়িবাঁধটার কারণে একটু ভালো হবে। আমরা বহুদিন পর্যন্ত 4বার পর্যন্ত ভাঙছে আমাকে বাড়ি। কাজ চলার পর থেকে আরো ইনশাল্লাহ ভাঙা নাই, আর আশা করি সামনেও আর ভাঙবে না। আগামী জুন পর্যন্ত মেয়াদ থাকলেও 3 মাস আগেই পুরো কাজ শেষ হবে বলে জানায় ঠিকাদারি প্রতিষ্ঠান। গুণগত মান টেস্ট পরীক্ষা করে তারপরে আস্তে আস্তে ব্লক বানায়, সেগুলোকে কিউরিং করে স্ট্যাক দিয়ে এবং কম্পিটেন্ট অথরিটির মাধ্যমে ট্যাক্স ফোর্সের মাধ্যমে ব্লক কাউন্ট করে তারপরে এখানে ডাম্পিং শুরু করা হয়েছে, অন্যান্য কাজ ইমপ্লিমেন্ট করে শুরু করা হয়েছে। প্রকল্পের কাজ শেষ হলে সুবিধা পাবেন বহেরতলা, শিরুয়াইল, নিখলি, দত্তপাড়া ও সন্ন্যাসীচর ইউনিয়নের হাজার হাজার মানুষ। দ্রুত কাজ শেষ হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এই 4টা স্থানে 6.650 কিলোমিটারও সেই কাজের দৈর্ঘ্য। তার ভিতরে আমরা 50% কাজ মোটামুটি সমাপ্ত হয়েছে, বাকি কাজ চলমান আছে। প্রতিরক্ষামূলক কাজটা শুরু হয় জুন মাসে 2021 সালে এবং আশা করি এই কাজের বর্তমান অগ্রগতি 80%-এর মতন, এবং এটা শেষ হবে মে মাসের 2025 সালের দিকে। 2020 সালে জানুয়ারিতে জিওবির অর্থায়নে শুরু হয় প্রকল্পের কাজ। এসএম হামিম, মাই টিভি। দর্শক, এবারে নগর দর্পণ। বেহাল অবস্থা উত্তর বাজার কবরস্থান ও ভাঙা গলির। দীর্ঘদিন রাস্তাটি সংস্কার না করায় চলাচল করতে পারছেন না এলাকাবাসী। সোয়ারেজ লাইন না থাকা এবং ভাঙাচোরার কারণে নানা সমস্যায় ভুগছেন পথচারীরা। একটু বৃষ্টি হলে তলিয়ে যায় পুরো এলাকা। রাস্তায় খানাখন্দ থাকায় নানা দুর্ঘটনার শিকার হচ্ছেন স্কুলের শিক্ষার্থীরা। বারবার এ ব্যাপারে অভিযোগ করলেও আমল নিচ্ছে না কেউ। এসএম খোরশেদ আলমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তরিকুল ইসলাম খোকন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 37 নম্বর ওয়ার্ডের কবরস্থান ও ভাঙ্গা গলি চিত্র এটি। রংচঙে ঢাকার ইট পাথরের বেষ্টনীর মধ্যে এটি যেন একটা অজপাড়াগা। দীর্ঘদিন সংস্কার না করে খানাখন্দ এবং ভাঙ্গাচুরাই নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন নাগরিকরা। পানি উঠে, এই যে কতক্ষণ পরে পানি উঠে যাব, 2-2.5 বছর হয়ে গেছে এরকম পানি জমে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই তলিয়ে যায় পুরো এলাকা। ভাসতে থাকে সুয়ারেজের দুর্গন্ধযুক্ত ময়লা। পা চুলকায়, মানে অ্যালার্জির মতন হয়ে যায়, মশা মাছি এসব বসে। বেহাল সড়কের কারণে সময় মতো যাতায়াত করতে পারছেন না স্কুলগামীরা। বাচ্চারা স্কুলে আসতে পারছে না, বৃষ্টি হলে আমাদের কষ্ট হচ্ছে। পুরোটাই ভরে যায় পানিতে, ভরে যায়, নৌকা চলার মতো অবস্থা। সংশ্লিষ্টদের কাছে বারবার অভিযোগ করলেও পদক্ষেপ নেয় না কেউ, যেন এই এলাকার নেই কোনো অভিভাবক। মিউনিসিপ্যালিটি থেকে বা কেউ করে না, নিজস্ব করছে এরা। এখন তো এটা মিউনিসিপ্যালিটির আন্ডারে গেছে, এখন তো তারা করবে, এটা আমরা তো করতে পারি না। কাউন্সিলরকে বলা হয়েছে, বলছে বাজেট নাই। সিটি কর্পোরেশনের নিয়মের মধ্যে না পড়ায় সংস্কার হতে দেরি হচ্ছে বলে জানান জনপ্রতিনিধি। মিডিয়াতে মেয়র মহোদয় সরাসরি বলছে, যেখানে 20 ফিট নাই সেখানে কোনো উন্নয়নের কাজে সিটি কর্পোরেশন করবে না। সেই ধারাবাহিক আজকে যে গলিটা বললেন, যে প্রস্তাবিক গলি, যে বাঙ্গারির যে গলিটা, সেটা 20 ফিট নাই। এখন এই 20 ফিট না থাকার কারণে এখানে উন্নয়নের ছোঁয়াটা আমরা আইনগতভাবে একটু জটিলতা পড়ি। শীঘ্রই সড়কটি সংস্কারের আশ্বাস দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। 20 ফিটটাকে ম্যাক্সিমাইজ করার জন্য লোকাল লেভেলে আমাদের কাউন্সিলরদের মাধ্যমে নেগোসিয়েশন হচ্ছে, যারা জমির মালিক তাদের সাথে নেগোসিয়েট করে এই 20 ফিটটাকে আমরা ম্যাক্সিমাইজ করছি। সেই ক্ষেত্রে কোনো জায়গায় দেখা গেল 20 ফিট আছে, কোনো জায়গায় এক্সিস্টিং নাই, ওটা নেগোসিয়েট করতে একটু সময় নিচ্ছে আর কি। তো এটা হয়ে যাবে। এসএম খোরশেদ আলম, মাই টিভি, ঢাকা।
ইন্দোনেশিয়ার সমুদ্র এলাকায় ফাইবার কেবল ব্রেক করায় দেশের দ্বিতীয় সাবমেরিন কেবলের সিমিইউ-5 সংযোগ সরবরাহ বন্ধ রয়েছে। ফলে গত 4 দিন দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান সহ গ্রাহকেরা ইন্টারনেটে ধীর গতি পাচ্ছেন। এদিকে বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি জানিয়েছে, কাটা পড়া সাবমেরিন কেবল মেরামতের কাজ মে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত গড়াতে পারে। দেশে সিমিইউ-5 দিয়ে দেশে 1600 জিবিপিএস ব্যান্ডউইডথ সরবরাহ করা হয়। শুক্রবার রাত 12টায় দ্বিতীয় সাবমেরিন কেবলটি সিঙ্গাপুর থেকে 440 কিলোমিটার পশ্চিম প্রান্তে ব্রেক করায় এর পুরোটাই এখন বন্ধ আছে। এর ফলে শুধু বাংলাদেশের পাশাপাশি আরও কয়েকটি দেশে একই অবস্থা তৈরি হয়েছে। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ অব্যাহত, সারা দেশে 4 জনের মৃত্যু। হিটস্ট্রোক থেকে বাঁচতে বেশি বেশি পানি পানের পরামর্শ চিকিৎসকদের। 5 দিনের সরকারি সফরে থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির 11 বছর ভুক্তভোগী ও নিহতদের স্বজনেরা এখনো পায়নি যথাযোগ্য বিচার ও ক্ষতিপূরণ। এবং মাদারীপুরের আড়িয়া খানদের ভাঙন ঠেকাতে নৌবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত হচ্ছে স্থায়ী বেড়িবাঁধ। সুবিধা পাবেন ভাঙন কবলিত 5 ইউনিয়নের লক্ষাধিক মানুষ। দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইকিং সংবাদ থেকে ভিজিট করুন /মাইকিং ভিডিওস এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন /মাইকিং বাংলা, ফেসবুক/মাইকিং বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে নিলাম। আল্লাহ হাফেজ।